আলাইকুম, আমি সাইফুল আর আপনারা শুনছেন বুটকম ডট। আজকের ঘটনাটি পাঠিয়েছেন একজন অ্যাম্বুলেন্স চালক। তার অনুরোধে নাম পরিচয় পরিবর্তন করা হয়েছে। তিনি বলেছিলেন, ভাই, আমি চাই না কেউ আমাকে চিনুক, কারণ আজও সেই রাতের কথা মনে পড়লে আমার ঘুম ভেঙে যায়। তারপর তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি প্রায় 12 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই। অসংখ্য দুর্ঘটনা, হাসপাতাল, রোগী আর মরদেহ বহন করেছি। এসব আমার কাছে নতুন কিছু ছিল না, কিন্তু গত বছরের একটি রাত আমার সব বিশ্বাস বদলে দিয়েছিল। সেদিন রাত প্রায় 2:20 জেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে ফোন এলো, একটি মরদেহ দূরের এক গ্রামে পৌঁছে দিতে হবে। আমি হাসপাতালে পৌঁছতেই দেখলাম চারপাশ অস্বাভাবিক নীরব। ডিউটিতে থাকা এক নার্স কাগজপত্র এগিয়ে দিয়ে শুধু বললেন, ভাই, রাস্তায় যদি কেউ হাত দেখিয়ে গাড়ি থামাতে বলে থামবেন না। আমি হেসে বললাম, এত রাতে আবার কে থামাবে? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু আমার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন কিছু বলতে চেয়েও বললেন না। কিছুক্ষণ পরে দুজন ওয়ার্ড বয় সাদা কাফনে মোড়ানো মরদেহটি গাড়িতে তুলে দিল। সব কাগজ ঠিক ছিল। আমি ইঞ্জিন স্টার্ট করলাম। হাসপাতালের গেট পেরিয়ে কয়েক মিনিট যাওয়ার পর হঠাৎ মনে হলো গাড়ির ভেতরে যেন কেউ খুব আস্তে করে নিঃশ্বাস ফেলছে। রিয়ার ভিউ মিররে তাকালাম, পেছনে শুধু কাফনে মোড়ানো মরদেহ। নিজেকে বোঝালাম এটা হয়তো আমারই ভুল ধারণা। রাস্তা একেবারে ফাঁকা, বাইরে শুধু হেডলাইটের আলো। হঠাৎ মোবাইল বেজে উঠল, অপরিচিত নম্বর। রিসিভ করতেই ওপাশ থেকে একজন বৃদ্ধের কণ্ঠ, বাবা, গাড়িটা থামিও না, যাই শোনো, যাই দেখো, গাড়িটা কখনো থামাবে না। আমি বললাম, আপনি কে? তখনও কোনো উত্তর এলো না। কল কেটে গেল। আমার বুকের ভেতরটা দগদগ করতে লাগলো। 5 মিনিট পর সামনে রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি 2 হাত তুলে গাড়ি থামানোর ইশারা করেছেন। ঠিক তখনই নার্সের কথাটা মনে পড়ল। আমি গতি না কমিয়ে পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু কয়েক সেকেন্ড পর রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখি যেখানে বৃদ্ধটি দাঁড়িয়েছিলেন সেখানে কেউ নেই। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো, থামলে না কেন? ঠিক তখনই গাড়ির পেছনে দুবার শব্দ হলো। মনে হলো কাফনে মোড়ানো মরদেহটি যেন নড়ে উঠেছে। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, সব কিছু আগের মতনই আছে। তবুও অদ্ভুত একটা অস্বস্তি আমাকে ঘিরে ধরল। প্রায় 10 মিনিট পর সামনে একটি ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম। আশ্চর্যের বিষয়, গভীর রাত হলেও দোকানে আলো জ্বলছে। ভাবলাম 1 কাপ চা খেয়ে হয়তো মাথাটা পরিষ্কার হবে। গাড়ি থামিয়ে নিচে নামতেই দোকানের বৃদ্ধ মালিক আমার অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে বললেন, এই গাড়িতে মরদেহ আছে, তাই না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিভাবে বুঝলেন? বৃদ্ধ লোকটি উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে এগিয়ে এসে গাড়ির পেছনের দরজার দিকে তাকিয়ে রইলেন। তারপর নিচু গলায় বললেন, তোমার গাড়িতে একজন নয়, 2 জন আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি পেছনের দরজা খুললাম। ভেতরে শুধু সেই কাফনে মোড়ানো মরদেহ, আর কেউ নেই। আমি ফিরে তাকাতেই দেখি বৃদ্ধ দোকানদার বিড়বিড় করে কিছু পড়তেছে। তিনি বললেন, এখান থেকে যত দ্রুত পারো চলে যাও, আজ রাতটা ভালো নয়। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। গাড়িতে উঠে আবার রওনা দিলাম। কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ মোবাইলে ফোন একটি অজানা নাম্বার থেকে বার্তা এলো। বার্তায় মাত্র 4টি শব্দ, পেছনে তাকিও না। আমি ফোনটা হাতে নিয়েই একদম জমে গেলাম, কারণ বার্তাটি আসার ঠিক সেই মুহূর্তে রিয়ার ভিউ মিররের ভেতরে খুব অস্পষ্টভাবে দেখতে পেলাম কাফনে মোড়ানো মরদেহটির মাথার অংশটি ধীরে ধীরে আমার দিকেই ঘুরছে। রিয়ার ভিউ মিররে যা দেখলাম সেটাকে বিশ্বাস করতে পারছিলাম না। কাফনে মোড়ানো মরদেহটির মাথা যেন একটু একটু করে আমার দিকেই ঘুরছে।
আমি সঙ্গে সঙ্গে ব্রেক না কষে সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলাম। নিজের মনকে বোঝাতে চেষ্টা করলাম হয়তো রাস্তার ঝাঁকুনিতে এমন মনে হচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর পেছন থেকে আবার সেই শব্দ। মনে হলো কেউ যেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে দরজায় আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে। ঠিক তখনই হাসপাতালের দেওয়া কাগজপত্রের কথা মনে পড়ল। একটা ফাঁকা জায়গায় গাড়ি না থামিয়ে গতি কমিয়ে পাশে রাখা ফাইলটা খুললাম। সেখানে মৃত ব্যক্তির নাম লেখা ছিল মোহাম্মদ আজিজুল হক, বয়স 65, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। নিচে একটি মোবাইল নম্বরও ছিল, জরুরি যোগাযোগ। আমি ভাবলাম পরিবারের কাউকে ফোন করে জানাই যে আমি কাছাকাছি পৌঁছে গেছি। ফোন দিলাম একবার দুইবার, তারপরও পাশে কল রিসিভ হলো। একটি ভারী কণ্ঠ ভেসে এলো, হ্যালো। আমি বললাম আমি অ্যাম্বুলেন্স থেকে বলছি, আজিজুল হকের মরদেহ নিয়ে আসছি। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর লোকটি কাঁপা গলায় বলল, আপনি কোন আজিজুল হকের কথা বলছেন? আমি নামটা আবার বললাম। লোকটি হঠাৎ চিৎকার করে উঠল, অসম্ভব, এই নম্বরটা তো আমার বাবার। উনি 1 ঘন্টা আগে মারা গেছেন, কিন্তু এই ফোনটা তো এখন তার কাফনের ভেতরে রাখা আছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মোবাইলে ফোনের রিংটোন বাজতে শুরু করলো। রিংটোনটা আসছে কাফনে মোড়ানো মরদেহর ভেতর থেকে। আমি স্টিয়ারিং শক্ত করে ধরলাম। সামনের রাস্তা তখন ঘন কুয়াশায় ঢেকে গেছে, আর কুয়াশার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে জ্বলছে একটি পুরনো মোবাইল ফোন। হেডলাইটে আলো কুয়াশা ভেদ করে খুব বেশি দূর যেতে পারছিল না। ঠিক তখনই দেখলাম রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছেন। তার গায়ে সাদা পাঞ্জাবি, ডান হাতে একটি পুরনো বাটন ফোন। ফোনটির স্ক্রিনের আলোয় শুধু কুয়াশার মধ্যে জ্বলজ্বল করছে। আমি হর্ন দিলাম 1 বার 2 বার 3 বার, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। অবশেষে খুব ধীরে গাড়ির গতি কমিয়ে পাশ কাটিয়ে চলে গেলাম। লোকটির মুখটা ভালো করে দেখা যায়নি, তবে পাশ দিয়ে যাওয়ার সময় তিনি খুব শান্ত গলায় শুধু একটি কথাই বললেন, ওকে একা রেখো না। কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি গাড়ি থামালাম না। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর সাহস করে রিয়ার ভিউ মিররে তাকালাম। পেছনের রাস্তা একেবারে ফাঁকা, কোনো কুয়াশাও নেই। মনে হলো কয়েক মিনিট আগের ঘটনাটা যেন কখনো ঘটেইনি। হঠাৎ অ্যাম্বুলেন্সের ওয়াকিটকি নিজে থেকেই চালু হয়ে গেল। কোনো শব্দ নেই, কেবল একজন মানুষের কণ্ঠ, ড্রাইভার শুনতে পাচ্ছেন? আমি অবাক হয়ে উত্তর দিলাম, জি বলুন। কণ্ঠটি বলল, আপনার গাড়ির পেছনের দরজাটা ঠিকমতো লক করা নেই। আমি সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডের লক ইন্ডিকেটরের দিকে তাকালাম। সব দরজায় লক দেখাচ্ছে। আমি বললাম, সব ঠিক আছে। ওপাশ থেকে ধীরে ধীরে উত্তর এলো, না, আপনার গাড়ির দরজা নয়। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর কাফনের দরজা খুলে গেছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কাপড় ছিঁড়ে যাওয়ার মতো একটা শব্দ শোনা গেল। তো আমার গলা শুকিয়ে গেল। রিয়ার ভিউ মিররে তাকাতেই দেখলাম সাদা কাফনের এক কোণা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর তার নিচ থেকে একটি কুঁচকানো হাত আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। আমি তখনও গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ সেই নার্সের শেষ কথাটা আমার কানে বারবার বাজছিল। তো আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, হয়তো রাস্তার ঝাঁকুনিতে কাফন আলগা হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তেই পেছন থেকে খুব ধীরে একটি দীর্ঘ নিঃশ্বাস শব্দ ভেসে এলো। মনে হলো গাড়ির ভেতরে আমি একা নই। আমি সামনে তাকিয়েই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু তখন মোবাইল ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা অজানা কলার। তো রিসিভ করতেই সেই নার্সের কণ্ঠ শোনা গেল, আপনি কি এখনও গাড়ি থামাননি? তো আমি বললাম, না, কিন্তু পেছনে অদ্ভুত সব ঘটনা ঘটছে।
নার্স কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আমি আপনাকে একটা কথা বলিনি, কারণ বললে হয়তো আপনি এই দায়িত্বই নিতেন না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কী কথা? তিনি ধীরে ধীরে বললেন যে মরদেহটি আপনি নিয়ে যাচ্ছেন। হাসপাতালের মর্গে 3বার কাফন বদলাতে হয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? নার্স বললেন, প্রতিবারই সকালে দেখা গেছে কাফনের মুখের অংশ নিজে থেকেই খুলে গেছে, কিন্তু কেউ সাহস করে মুখটা দেখেনি। আমার হাত পা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে খুব নিচু স্বরে একটি কথা ভেসে এলো, একবার তাকাও। আমি তাকালাম না। নার্স দ্রুত বললেন, যাই শুনুন, কোনো অবস্থাতেই পেছনে ফিরে তাকাবেন না, আর যদি কেউ আপনার নাম ধরে ডাকে তবু উত্তর দেবেন না। কলটি হঠাৎ কেটে গেল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে খুব অস্পষ্ট একটি কণ্ঠ ভেসে এলো, সাইফুল। আমি জমে গেলাম, কারণ আমি আমার নাম কাউকে বলিনি, আর সেই কণ্ঠটা ঠিক আমার নিজের কণ্ঠই মনে হচ্ছিল। সামনের রাস্তা তখন আরও অন্ধকার হয়ে উঠেছে, আর জিপিএস হঠাৎ দেখতে শুরু করলো গন্তব্য পৌঁছাতে বাকি 0 কিলোমিটার। কিন্তু চারপাশে কোনো গ্রাম নেই, কোনো বাড়িও নেই, শুধু ঘন অন্ধকার। তো জিপিএস বারবার একই কথা বলছে, আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন, কিন্তু সামনে শুধু অন্ধকার, কোনো বাড়ি নেই, কোনো মানুষের শব্দ নেই, কোনো গ্রামের চিহ্নও নেই। আমি মোবাইলের মানচিত্র খুললাম। কয়েক সেকেন্ড লোড হওয়ার পর স্ক্রিনে শুধু একটি লাইন ভেসে উঠল, লোকেশন পাওয়া যাচ্ছে না। হঠাৎ অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে এমন নীরবতা নেমে এলো যেন পৃথিবীতে আর কেউ নেই। ঠিক তখনই গাড়ির জানালায় 3বার টোকার শব্দ করল। আমি আস্তে আস্তে ডান পাশের জানালার দিকে তাকালাম। বাইরে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তো তার পরনে ভেজা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি, মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি কাচের ওপর আঙ্গুল দিয়ে লিখলেন, ফিরে যাও। তো আমি দরজা খুললাম না। এক মুহূর্তের জন্য তিনি নিচের দিকে তাকিয়ে আবার মাথা তুললেন। বৃদ্ধটি আর সেখানে নেই। ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সের পেছন থেকে দরজা খোলার শব্দ হলো, ক্যাচ করে। তারপর ধীরে ধীরে বাড়ি কিছু মাটিতে নামার শব্দ। আমার গলা শুকিয়ে গেল। সাহস করে রিয়ার ভিউ ক্যামেরা চালু করলাম। স্ক্রিনে যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। পেছনের 2 দরজা পুরো খোলা, কাফনটি খালি, আর ভেজা কাদার উপর স্পষ্ট মানুষের পায়ের ছাপ। সেই ছাপগুলো রাস্তার দিকে নয়, বরং অ্যাম্বুলেন্সের দিকেই ফিরে আসছে। 1টি, 2টি, তারপরে 3টি। ধীরে ধীরে পায়ের ছাপগুলো গাড়ির ঠিক পেছনে এসে থেমে গেল। তারপর অ্যাম্বুলেন্সের ছাদের ওপর ভারী কিছু হাঁটার শব্দ শোনা গেল। তো মনে হচ্ছিল কেউ একজন ছাদের ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। হঠাৎ উইন্ডো শিল্ডের ওপর 2টি ফ্যাকাশে হাত দেখা গেল। ধীরে ধীরে সেই হাত দুটি কাছ বেয়ে নিচে নামতে লাগলো। ঠিক তখনই আমার মোবাইলে একটি নতুন মেসেজ এলো, দরজা খুলবেন না, সে এখন আপনার গাড়ির উপরেই আছে। দরজা খুলবেন না, সে এখন আপনার গাড়ির উপরেই আছে। বার্তাটা পড়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সাহস করে ধীরে ধীরে গাড়ির কাছ দিয়ে উপরে তাকালাম। কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গাড়ির ছাদে যেন কেউ ভারী পা ফেলে হাঁটতে শুরু করলো। শব্দটা একবার সামনে, একবার পিছনে, তারপর একদম আমার মাথা ঠিক ওপরে এসে থেমে গেল। আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না। হঠাৎ চারপাশের সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। ঠিক তখনই গাড়ির সামনের কাছে 2টি লাল চোখ ভেসে উঠল। সেই চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর সব শব্দ থেমে গেল। ধীরে ধীরে চোখ খুলতেই দেখলাম গাড়ির সামনে কেউ নেই, কিন্তু মাটিতে কাদার উপরে স্পষ্ট পায়ের ছাপ।
সেই সাপগুলো জঙ্গলের ভেতরের দিকে চলে গেছে। আমি বুঝতে পারলাম যেই হোক সে এখনও এখানেই আছে। দূরে কোথাও একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো, বাঁচান, আমাকে বাঁচান। আমি দ্বিধায় পড়ে গেলাম, শব্দের দিকে যাব নাকি এখান থেকে পালিয়ে যাব। ঠিক তখনই আবার ফোনটা কেঁপে উঠল, নতুন বার্তা, ওই কান্নার শব্দের পিছনে যাবেন না, ওটা মানুষ নয়। আমার বুকের ভেতর ধক করে উঠল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ জঙ্গলের ভেতর থেকে কেউ আমার নাম ধরে ডাকতে শুরু করেছে, সাইফুল এদিকে আসো। সেই কণ্ঠটা এতটাই পরিচিত, যেন বহু বছর আগে হারিয়ে যাওয়া একজন মানুষের কণ্ঠ। আমি এক পা সামনে বাড়াতেই হঠাৎ আমার কাঁধে বরফের মতো ঠান্ডা একটা হাত এসে পড়ল। ঠিক যখন আমার কাঁধে বরফের মতো ঠান্ডা একটা হাত এসে পড়ল, আমি আতঙ্কে ঘুরে দাঁড়ালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। চারপাশে শুধু ঘন কুয়াশা। আমি দ্রুত গাড়ির দিকে ফিরে যেতে চাইলাম, ঠিক তখনই, ফিরে যেও না, ফিসফিস করে কথাটা যেন আমার কানের একদম পাশে বলা হলো। আমি দৌড়ে গাড়ির দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খুলছে না। বারবার চেষ্টা করেও খুলতে পারলাম না। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল, ও তোমাকে গাড়িতে উঠতে দেবে না, দৌড়াও। বার্তাটা পড়তেই পেছন থেকে বাড়ি পায়ের শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ বিশাল এক দেহ নিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, জঙ্গলের ভেতর দৌড়তে শুরু করলাম। তো দৌড়তে দৌড়তে হঠাৎ একটা পুরনো কবরস্থানের সামনে এসে থেমে গেলাম। সব কবরের ওপর শুকনো পাতা, কিন্তু একটা কবর একেবারে নতুন, মাটিটা এখনও ভেজা। কবরটার সামনে যেতেই মাটির নিচ থেকে যেন কারো কান্নার শব্দ ভেসে এলো, আমাকে বের করো। আমার হাত পা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই একটা কালো ছায়া কবরের ওপরে উঠে দাঁড়ালো। তো ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘুরে গেল, আর চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে কোনো ঠোঁট নেই, শুধু ভয়ঙ্কর একটা হাসি। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করতেই সে প্রচণ্ড চিৎকার করে অন্ধকারের মধ্যে মিলে গেল। কিন্তু কবরের ওপর একটা পুরনো কাগজ পড়ে রইল। আমি কাগজটা তুলে খুলতেই সেখানে মাত্র একটি লাইন লেখা ছিল, আজ রাত শেষ হওয়ার আগেই তুমি সত্যিটা জেনে যাবে। ঠিক তখনই আমার ফোনে অজানা নম্বর থেকে কল আসতে শুরু করলো। আমি কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা বাতাস এসে আমার ঘাড় ছুঁয়ে গেল। তারপর একটা ভয়ঙ্কর হাসির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। হঠাৎ সব শব্দ থেমে গেল। ধীরে ধীরে চোখ খুলতেই দেখলাম সামনের কবরটার মাটি ফেটে গেছে। সেখান থেকে একটা পুরনো কাঠের বাক্স বেরিয়ে এসেছে। বাক্সটার উপর আরবি ভাষায় কিছু লেখা। আমি সাহস করে ঢাকনাটা খুললাম। ভেতরে শুধু একটি পুরনো ডায়েরি। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি খুলবে সে সত্য জানবে, কিন্তু সত্য জানার মূল্য দিতে হবে। তো আমি পরের পাতা খুলতেই বুঝতে পারলাম বহু বছর আগে এই কবরস্থানে কালো জাদুর মাধ্যমে কয়েকটি জিনকে বন্দি করা হয়েছিল, কিন্তু লোভী এক ব্যক্তি সেই বন্ধন ভেঙে ফেলেছিল। তারপর থেকেই প্রতি কয়েক বছর পর পর একজন মানুষকে এখানে ডেকে আনা হয়। এবার সেই মানুষটি আমি। ঠিক তখনই ডায়েরির শেষ পাতাটা নিজে থেকেই খুলে গেল। সেখানে লেখা, যদি বেঁচে ফিরতে চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও, কখনো পিছনে তাকাবে না। আমি দৌড়ে গাড়ির কাছে এসে দরজা খুলতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। পেছনের সিটে যে লাশটা এতক্ষণ পড়েছিল সেটা নেই, পুরো গাড়ি খালি। কিন্তু সিটের উপর ভেজা কাদা আর 5টি আঙ্গুলের স্পষ্ট ছাপ রয়ে গেছে। আমার বুকের দুপুকানি বেড়ে গেল। আমি কাঁপা হাতে ইঞ্জিন স্টার্ট দিলাম। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই দেখলাম পেছনের সিটে আবার সেই লাশটা বসে আছে, কিন্তু এবার সে মৃত নয়,
ধীরে ধীরে মাথাটা তুলে আমার দিকে তাকালো। তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। তারপর কর্কশ কণ্ঠে বলল, আমাকে এখানে ফেলে রেখে যেতে পারবে না। আমি ভয়ে আয়তাল কুস্তি পড়তে শুরু করলাম। হঠাৎ পুরো গাড়ি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। তারপর এক বিকট চিৎকার, আর সব কিছু নিস্তব্ধ। আমি সাহস করে আবার মিররের দিকে তাকালাম। কেউ নেই, পিছনের সিট সম্পূর্ণ খালি। আমি এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে ফিরে গেলাম, কিন্তু সেখানে কোনো লাশ নেই, কোনো কবর নেই, কোনো পায়ের ছাপও নেই। শুধু সেই পুরনো গাছটা দাঁড়িয়ে আছে। গ্রামের এক বৃদ্ধ আমার কথা শুনে ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই রাস্তায় এক ব্যক্তিকে হত্যা করে তার লাশ গাড়ি সহ গুম করা হয়েছিল। আজও সে মুক্তি পায়নি। যাকে সে দেখে তাকে নিজের শেষ যাত্রার সঙ্গী বানাতে চায়। কিন্তু তুমি আল্লাহর রহমতে বেঁচে ফিরেছো। সেদিনের পর থেকে আমি আর কখনো সেই রাস্তা দিয়ে যাইনি। কিন্তু আজও গভীর রাতে গাড়ি চালালে মাঝে মাঝে রিয়ার ভিউর মিররে মনে হয় পেছনের সিটে কেউ একজন নীরবে বসে আছে। ঘটনা এ পর্যন্তই। তো আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন, কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও বুটকম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভয়ঙ্কর গল্প সবার আগে দেখতে পান। আমি সাইফুল আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন এক রহস্যময় ও শিহরণ জাগানো ঘটনা নিয়ে।